নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমরা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে ভুল অনেক সময় স্টেপ নিয়ে নিই। অর্থাৎ এই জাতক জাতিকার বিবাহ, সেক্ষেত্রে যৌতুক বিচার না করে হয়তো পছন্দ হয়ে গেছে, ভালো লেগে গেছে এবং সেটা সেখান থেকে না বেরোতে পেরে সেখানেই বিবাহটা করিয়ে দেন। কিন্তু কখনো কখনো কোনো কোনো সময় দেখবেন সেই বিবাহিত জীবনে একটা চরম অশান্তির জায়গা তৈরি হয়। আমি এটাই বলতে চাইছি আপনাদেরকে, দেখা করো যে সম্পর্কটা হয়তো অনেক দিনের রয়েছে, কিন্তু বিবাহের পরে গিয়ে সেই সম্পর্ক কতদিন পর্যন্ত চলবে, সেটা 2-3 মাসের মধ্যে সমাপ্তি হবে কি না, সেটা কিন্তু তাদের জন্মছকের কানেকশন অনুযায়ী বলে দেয়। যেটার জন্য তৈরি করতে হয় বা যেটার জন্য আমাদের করতে হয়, সেটা হচ্ছে আমরা বলি যৌতুক বিচার। অর্থাৎ বিবাহের ক্ষেত্রে যৌতুক বিচার ছাড়া বিবাহ হয়েতেও জীবন অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। কারণ পরবর্তীতে দুটো জীবনের মেন অর্থাৎ মিলটা, সেটা কতক্ষণ থাকবে, সেটা দ্বাদশ ভাব কানেকশনগত জায়গার থেকে এবং দুটো চার্টের কানেকশনগত জায়গার থেকে কিন্তু বিচারের করতে হয়। সেই বিচারটাই হচ্ছে যৌতুক বিচার। সেই যৌতুক বিচারের থাকে 36টা করে পয়েন্ট, এবং এই 36 পয়েন্টের মধ্যে কত পয়েন্টের মিল থাকলো আর কত পয়েন্টের মিল থাকলো না, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং কোন কোন বিষয়টা মিল থাকলো না, অনেক সময় দেখা গেছে যে 36 পয়েন্টের 18 পয়েন্টের নিচে হলে, যেটাগুলো বলা হয় অ্যাস্ট্রোলজি, এই শাস্ত্র তাদের বিবাহের অনুমতি দেয় না। কিন্তু সেক্ষেত্রেও বিগত দিনে অনেকের বিবাহ হয়েছে। আবার অনেক সময় দেখবেন যে দুটো চার্টের কম্বিনেশান, একজনের পাপ একজন খণ্ডন করে দিয়েছে। দুটো যখন বিবাহ হয়েছে, একজনের দোষটা আর একজনের সঙ্গে সংস্পর্শে সেই দোষটা নিবারণ হয়ে গেছে। আবার এমনও হয়েছে দুটো চার্টের কম্বিনেশনে সেই দোষটা আরও মারাত্মক পরিস্থিতিও তৈরি হয়েছে। কখনো কখনো ওই যে 36 পয়েন্ট বলছিলাম, সেই 36 পয়েন্টের মধ্যে হয়তো কারোর ক্ষেত্রে 34-35 পয়েন্টের মিল হয়ে গেছে, কিন্তু তার বিবাহিত জীবন খুব একটা ভালো না। কখনো কখনো দেখা যাচ্ছে 3 মাস বা 2 মাস বা সপ্তাহ দুয়েক পরেই তার বিবাহিত জীবনে বড় চরম একটা অশান্তির জায়গা তৈরি হয়ে গেছে। দেখো, মিলটা ছিল তাদের অনেক, বিবাহের আগে তাদের সুসম্পর্ক ছিল, 10 বছর 5 বছর, কারো 7 বছর কাটিয়েছেন, কিন্তু বিবাহ যে হয়ে গেছে সমস্যাটা চরম জায়গায় নিয়ে যায়। এগুলো কিন্তু অন্য কোনো কারণ না, শুধুমাত্র এখানে তার চার্টের কানেকশান। আর যদি কিনা কেউ শত্রুতা করে থাকে, সেই জন্য বিবাহের ক্ষেত্রে শত্রু করছে না, কেউ শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ বিবাহের বাসরে সেই যে কাপড় থেকে আরম্ভ করে প্রত্যেকটা, সেই বিশেষ করে বর বউয়ের প্রত্যেকটা জিনিস কিন্তু অতীব গুরুত্বপূর্ণ, এবং সেটা সঠিকভাবে রাখার চেষ্টা করবেন। সেখান থেকে বড় রকমের একটা সমস্যা ক্রিয়েট হয়। আর তার সঙ্গে সঙ্গে জন্মছকের যে অষ্টকূটের বিচার হয়, যে 36 পয়েন্ট বললাম, দেখবেন অনেক সময় 18 পয়েন্ট হয়ে গেলেও তাদের বিবাহিত জীবন খুব ভালো যাচ্ছে। আবার 35 পয়েন্ট বা 34 পয়েন্ট বা 30 পয়েন্ট মিলে গেছে, যেটাকে বলা হয় রাজ্যটুক, সেই রাজ্যটুকে সেই বিবাহিত জীবন খারাপ হয়ে আছে। এটারও একটা কারণ, যেটা যৌতুক বিচারের কানেকশনগত পয়েন্ট সঠিক না মেলা। আবার কখনো কারণ হয় যেটা কেউ শত্রুতা করে ওই বর বই বা কনে এবং বরের যে কিছু সমস্যা, কিছু জিনিস নিয়ে একটা বড় রকমের ক্ষতি করে দেয়া। এটা কিন্তু বর্তমান সমাজে, বর্তমান ক্ষেত্রে ভীষণভাবে দেখা যাচ্ছে। কারণ একজনের সঙ্গে আরেকজনের ঈর্ষা, একটা হিংসা, এটা কিন্তু চরম জায়গায় যাচ্ছে দিনের পর দিন। ও আগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি, আমাকে ওকে আঘাত হবে, তার জন্য ওকে টানতে হবে। এটা মানুষের মধ্যে একটা বিরাট রকমের প্রবল অ্যাকশান বা প্রবল কিন্তু মানসিক বা মনের একটা কিছু বহিঃপ্রকাশ, সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। কারণ সে কখনো ভাবছে না যে ও এগিয়ে যাচ্ছে, তার থেকে আমাকে আরও পরিশ্রম করে ওর থেকে বেশি এগিয়ে যাব। সেটা মানুষ এখন সেই পরিকল্পনার মধ্যে যায় না, যাতে ওকে থামানো যায় এবং ও যাতে
ওকে পরবর্তীতে আমি ওকে টপকে যেতে পারি, থামিয়ে রেখে সেই পরিকল্পনা করছে, যেটা আগামী দিনে খুবই খুবই ভয়ানক জায়গা যাচ্ছে। এবং এগুলোর কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আবার বলছি, এগুলোর শত্রুতার কারণে হয়তো আপনার সন্তানটাই তার বিবাহের পরে গিয়ে সম্পর্কটা তার পরিবারের সঙ্গে একদম ডিটাচ হয়ে যাচ্ছে, কিন্তু বিবাহের আগে সম্পর্কটা খুব ভালো ছিল। তাহলে সেক্ষেত্রে কি বিবাহের বাসরেই কোনো সমস্যা তৈরি করলো কেউ শত্রুতা করে? না তার জন্মছকের কানেকশন অনুযায়ী তার যে অষ্টকূটের বিচার হয় কোন পয়েন্টার ম্যাচ করলো না, তার কারণে কি সমস্যা হচ্ছে? কখনো কখনো বিবাহের পরে অনেক সময় পরক্রিয়ায় আসক্ত হয়, এটাও কিন্তু খুব সাংঘাতিক জায়গা, যেটা ওই অষ্টকূটর বিচারের মধ্যেই চলে। এবং সেই কোটটা হচ্ছে যোনিকোট। এই যোনিকোট কিন্তু খুব মারাত্মক, যেটা দুজনের মধ্যে অর্থাৎ দাম্পত্যর জায়গায় প্রত্যক্ষ গুণকে কানেক্ট করে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্কটাকে সে একটা বিশেষভাবে প্রাধান্য দেয়, এই পয়েন্টটা। এবং তাদের সঙ্গে সঙ্গে তার কিছু কিছু চারিত্রিক জায়গাও বৈশিষ্ট্য পাওয়া যায়, যেটা এই কানেকশন অনুযায়ী দেয়। এবং এগুলো প্রত্যেকটা কিন্তু পশু এবং অর্থাৎ পশুদের যোনিকে কানেক্ট করে। অর্থাৎ কিছু সরীসৃপ বা কিছু পশু কানেকশনগত জায়গার থেকে এই যোনিকূটের বিচার হয় এবং তার ক্যারেক্টারটা তার মধ্যে প্রকাশ পায়, যেটার অমিল হলে সেটা মারাত্মক পরিণতি তৈরি হতে পারে। এবং এটার কারণে একটা জাতক বা জাতিকা বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু পরক্রিয়া পর্যন্ত আসক্ত হয়ে যায় এই যোনিকূটের বিচারের কানেকশন অনুযায়ী। আপনারা হয়তো জানেন যে গণকূট একটা মারাত্মক, গণকূটও একটা বিশেষ গুরুত্বপূর্ণ, যেটা দাম্পত্য ঐক্যকে ডিফেন্ড করে, ঝগড়া অশান্তি। কিন্তু এই যে যোনিকূটটা, সেটাও একটা দাম্পত্য জীবনের অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখটাকে যেমন কানেক্ট করে, সেই সঙ্গে সঙ্গে কানেকশন পাই তাদের কিছু চরিত্রগত জায়গা, তাদের কিছু প্রত্যক্ষ গুণকে এখানে কানেক্ট করে। সেই জন্য আমি আজকে হয়তো সব বলবো না, কয়েকটা জায়গায় এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে যাব। এবং এর সঙ্গে সঙ্গে বলি যে যেমন আপনারা জানেন যে বর্ণকূট, কারণ 8টা কূটের বিচার রয়েছে, 8 কূটের নির্দিষ্ট পয়েন্টের সমন্বয়ে সেটা 36 পয়েন্ট হয়। এবং সেখানে বর এবং কনে তাদের পয়েন্টের এখানে ডিভাইডেশন হয়, ক্যালকুলেশন হয়। সেক্ষেত্রে তার সম্পূর্ণটা ডিপেন্ড করে তার জন্ম রাশির এবং নক্ষত্রগত কানেকশানের পরিপ্রেক্ষিতে। এই নক্ষত্র কিন্তু প্রত্যেকটা যেমন গণকে কানেক্ট করে, যেমন বিভিন্ন যোনিকূটকে কানেক্ট করে, তারাকূটকে কানেক্ট করে, বস্যকূটকে কানেক্ট করে, বর্ণকূটকে কানেক্ট করে, এগুলো প্রত্যেকটা কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে রাশিগত জায়গাও রয়েছে। এবং এই যে কানেকশান অর্থাৎ একটা জাতক জাতিকার দেখা যাচ্ছে যে তার নক্ষত্রের জায়গার থেকে, কারণ সে তার চন্দ্রটা যেখানে অবস্থান করছে সেই চন্দ্রের অবস্থান দেখা যাচ্ছে যে সে উত্তরসারা নক্ষত্রে তার চন্দ্র অবস্থান করছে। এই উত্তরসারা নক্ষত্রে যাদের জন্ম তারা হয় গণের অধিকারী, হয় নরগণ, এবং তারা ওই যোনিকূটের অধিকারী হয়। অর্থাৎ তারা যে যোনিকূটটা পায়, যেটা হচ্ছে আমি বলছিলাম যে কোনো সরীসৃপ বা কোনো পশুকে কানেক্ট করে এই যোনিকূটের বিচার হয়। এবং সেক্ষেত্রে এই উত্তরসারা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নকুল বা বেজির যোনি পায়, বেজি যোনি। এবং এই যে বেজি যোনির সঙ্গে যদি কোনো কারণে সর্প অর্থাৎ সাপ যোনির বিবাহ হয়, সর্পযোনির বিবাহ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মারাত্মক পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ সেক্ষেত্রে কোনোভাবে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে না। অর্থাৎ বিবাহের আগে যে সম্পর্ক দেখেছিলেন আর বিবাহের পরে গিয়ে সেটা 3 দিনের মাথায় সেই সম্পর্ক ব্রেক করে যাবে। কেন হয় এটা? কারণ এটা ওই যে যদি বলি যে নকুল যোনি, যেটা হচ্ছে বলা হচ্ছে উত্তরসারা নক্ষত্রগত কানেকশন অনুযায়ী হয়। এবং এই নকুল যোনির কি বৈশিষ্ট্য রয়েছে? কারণ নকুল বলতে বেজির যেমন বৈশিষ্ট্য, সেই মানুষটার মধ্যে সেই নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো থাকবে। কি কি বৈশিষ্ট্য দেখান? বলছে তারা সাধারণত
এরা একটু শান্ত প্রকৃতির হয়। দেখবেন যে নকুল জনি বা বিশেষ করে উত্তরসারা নক্ষত্রে যাদের জন্ম, যারা বিশেষ করে এই উত্তরসারা নক্ষত্রে জন্ম হলে তাদের নরগণ হয় এবং তাদের জনিকুট হয় নকুল। তাহলে এদের কি চরিত্রগত জায়গা কি না, এরা নরম প্রকৃতির হয় এবং এরা ভদ্র প্রকৃতির হয় এবং এদের উদ্দেশ্য এবং চরিত্র বুঝতে সহজেই পারেন অন্যের, অর্থাৎ মানে এরা সাধারণত বলা হচ্ছে এরা মানুষের মুখ দেখেই না, তাদের কথাবার্তা, তাদের সঙ্গে চলাফেরা, আচার ব্যবহার, তারা কিন্তু খুব সহজেই একটা মানুষের চরিত্র এবং তাদের মনের কি ঘটনা কি আছে তারা বুঝে নিতে পারে। এতটা প্রবল হয় এদের ঘ্রাণ, মানে এদের কিন্তু সেই শক্তি। এবং এরা কি করে, এদেরকে সহজে কিন্তু প্রতারণা করতে পারবেন না। এই নকুলজনী বা উত্তরসারা নক্ষত্রে যাদের জন্ম, তাদেরকে কিন্তু সহজে, সেই সব মানুষগুলোকে সহজে কোনোভাবে প্রতারিত করতে পারবেন না। প্রতারণা বরঞ্চ এদেরকে কেউ যদি প্রতারণা করে তার সঙ্গে সঙ্গে জবাব তারা পেয়ে যাবে। এবং বলছে এরা কোনো সংকটের সময়, দেখবেন বেজির যে ক্যারেক্টার, এরা কোনো রকমের সংকটময় পরিস্থিতি তৈরি হলেই এরা কিন্তু তাদের বুদ্ধি জ্ঞান আরও প্রখর হয়ে যায়। সংকটে এদের পরিস্থিতি অন্যরকম হয়ে যায় এবং এরা সঠিক বুদ্ধি নেওয়ায় এবং বুদ্ধিকে কাজে লাগায় সংকটের মধ্যে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো এই মানুষগুলো কিন্তু এইভাবেই চলে। এবং তার সঙ্গে সঙ্গে বলছে তারা সবসময় ভিড়ের সঙ্গে থাকে না, বহু মানুষ, বহু বন্ধুত্ব করে বহু মানুষের সঙ্গে মিলেমিশে তারা যে থাকবে, তারা কিন্তু এটা করে না। এরা কিন্তু সাধারণত কি করে না, এরা সাধারণত একা একা থাকলেও অন্যদের সমস্ত বিষয়কে, তাদেরকে কোনো মান্যতা না দেওয়া এরকম কিছু করে না, কিন্তু সকলের সঠিক সম্মান দেয়, সঠিক মান্যতাও দেয়। কিন্তু নিজেকে কেউ যদি অবমাননা করে, তাকে কেউ যদি অবমাননা করে, তার উপযুক্ত কিন্তু প্রতিবিধান তারা পেয়ে যায়। এই ধরনের ক্যারেক্টার এই উত্তরসারা নক্ষত্র বা বেজি, অর্থাৎ যারা এই যাদের কূট, এই জনিকূট যাদের ক্ষেত্রে নকুল, তাদের ক্ষেত্রে দেখা যায়। এবং বলছে এরা বেশি কথাও কম, অর্থাৎ বেশি কথা বলে না, এদের বন্ধু সংখ্যা কম থাকে এই সকল মানুষগুলো। কিন্তু যে মানুষকে বেশি বিশ্বাস করে, যে মানুষটাকে একবার বিশ্বাস করে, তারা কিন্তু তাকে কোনোদিন ভোলে না। এটা হচ্ছে এই উত্তরসারা নক্ষত্রে যাদের জন্ম হয়, তারা এই ধরনের, এই প্রকৃতির হয় এবং শেষ পর্যন্ত তাদের সঙ্গেই থাকে। এবং এদের কিছু বিশেষ বিশেষ ক্ষমতা রয়েছে, বিশেষ বিশেষ জ্ঞান শক্তি রয়েছে, যেটার মাধ্যমে সে বুঝতে পারে তার শত্রুকে, এবং সেই শত্রুকে কিন্তু সঠিক সময়ে মোকাবেলা করে। এবং এদের বিশেষ করে কিছু দুর্বলতা রয়েছে, কিছু নেগেটিভ জায়গা রয়েছে। মানে এরা যদি কোনো কারণে বিশ্বাসঘাতকতা করে, মানে এদের সঙ্গে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে এই সকল মানুষগুলোর সঙ্গে, তখন কিন্তু তারা খুব অন্যরকম হয়ে যায়। তাদের মূর্তি চিনতে পারবে না, তাদের মুখ দেখে তাকে চিনতে পারবে না। তারা এতটা ভাবে আঘাত করতে পারে, তার মানে এক যেটা বলা হয় যে কোনো জিনিসের তার প্রতিক্রিয়া রয়েছে, সেই প্রতিক্রিয়াতে এমনভাবে আঘাত করবে সে কিন্তু একদম সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারে। এবং এদের কারণ এই নকুল বা উত্তরসারা নক্ষত্রে যাদের ক্যারেক্টারগুলো নিয়ে আমি আজকে আলোচনা করি, কারণ এইগুলোর সঙ্গে, কারণ এক একটা নক্ষত্রগত কানেকশান এক একটা জাতক জাতকের এক এক রকম হওয়ার জন্য কিন্তু তাদের বিবাহিত জীবনে তাদের বড় রকমের এফেক্ট হয়, যেটা কি না এক একটা কানেকশান অনুযায়ী তাদের গণকূট বা জনিকূট এগুলো ক্যালকুলেশন আসে। এবং এর পরিপ্রেক্ষিতে সেই দুটো মানুষের যদি চরিত্রগত জায়গায় অ্যাডজাস্টমেন্ট না হয়, তাহলে সেই সকল জাতক জাতিকারা কিন্তু
তারা কিন্তু তাদের সংসার জীবনকে বেশি দূর না আগিয়ে নিয়ে যেতে পারবে না, একটা জায়গায় গিয়ে ভেঙে যাবে। বলছে এরা কারোর প্রতি বলছে রেগে ওঠে না, মানে হঠাৎ করে তার উপর রেগে গেল তা না, কিন্তু যদি এদেরকে কেউ আঘাত করে, যদি এদেরকে কোনো রকমের সমস্যায় তৈরি করে, তাহলে এরা তখন কিন্তু ভীষণভাবে আঘাত করে। বাইরের থেকে এদের কঠোর, মানে এদের যে মনের যে প্রবৃত্তিটা বাইরের থেকে কোনো মানুষ বুঝতে পারবে না, কিন্তু এদের যদি কেউ আঘাত করে তখনই বুঝতে পারবে এদের কঠোরতা। কিন্তু এরা কিন্তু খুব সংবেদনশীল হয় মানুষ, এই মানুষগুলো ভীষণ ভীষণ সংবেদনশীল মানুষ হয়, যেটা আপনার ছোট্ট বিষয় দেখবেন যে আমরা বলি না সাপ আর বেজির লড়াই, সাপের পার্টটা পুরোপুরি আলাদা। আমি সেই জন্য বললাম যদি কারোর ক্ষেত্রে জনিকুটের কানেকশান দেখেন যে একজনের সর্প একজনের বেজি, তাহলে সেখানে বিবাহ না দেওয়াটাই আপনাদের যুক্তিযুক্ত হবে, কারণ এটা কিন্তু ওই কানেকশান অনুযায়ী সেটা কিন্তু মারাত্মক জায়গা নেবে এবং সেটা দাম্পত্য জীবনের বড় চরম অশান্তি। এমনকি সেটার ক্ষেত্রে আপনাদের জন্মছকে দেখবেন কেউ পরক্রিয়ায় আসক্ত হয়ে যাবে দুটো ব্যক্তির মধ্যে, দুটো মানুষের মধ্যে, এবং এইটা সেক্ষেত্রে কিন্তু দেখা যায়। এবং এই অষ্টকূটের বিচার, সেই জন্য একটা সাপ এবং একটা বেজি দেখবেন যদি কোনো কারণে তাদের লড়াই দেখবেন খুব সাংঘাতিক, এবং সেই সাপটাকে সে বিষাক্ত সাপ হয়েও তার উপর কিন্তু ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই বেজি, কারণ তাকে ক্ষত বিক্ষত করে দেয় সেই সাপটাকে সেই বেজি। কেন করে দেয়? কারণ তার সে ভাবে যে তাকে কোনো বা তাদের কাউকে কোনো ক্ষতি করতে এসছে। আর এই জন্য এই ধরনের মানুষগুলো কিন্তু তাদের পরিবারে কেউ যদি কোনো রকমের ক্ষতি করে, তাহলে তার ওপর কিন্তু তার আক্রোশটা গিয়ে সম্পূর্ণভাবে পড়ে এবং তাকে ক্ষতি করা না পর্যন্ত সেখান থেকে সে বেরোয় না। এটা কিন্তু কারণ তার কথাবার্তা চলাফেরার মধ্যে সেই ক্ষতির বিষয়টা কোনো দিন বুঝবেন না, কিন্তু সে এমনভাবে আঘাত করবে সেই জাতক বা সেই শত্রুর ওপর, সে কিন্তু একদম ধূলিসাৎ পর্যন্ত হয়ে যাবে। যেমন দেখেন একটা সাপ বেজির লড়াই, তাহলে এইভাবেই কিন্তু এগুলো হয়। কিন্তু এখন যাদের হয়ে গেছে উত্তরসরা নক্ষত্রে জন্ম, এবং দেখা গেল যে এমন কিছু নক্ষত্রগত কানেকশন পেয়েছে যার কারণে এই নক্ষত্রের সঙ্গে তার জনিকুটের মিল হচ্ছে না, তার রাশিকুটের মিল হচ্ছে না, বা তার সঙ্গে সঙ্গে তাদের ক্ষেত্রে আর কি হচ্ছে না, তাদের ক্ষেত্রে গণকুটেরও মিল হচ্ছে না। সর্বদাই অশান্তি লেগেই আছে, ঝামেলা হয়েই যাচ্ছে, এমনকি ডিভোর্স পর্যন্ত পর্যায়ে পৌঁছে যাবে। এইরকম পরিস্থিতি হচ্ছে। কি করতে হবে? কিছু উপায় আপনাদের বলে দিচ্ছি, কারণ এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান রয়েছে। কিন্তু আপনাদেরকে করলে হবে কি, প্রথম অবস্থায় আপনি স্বয়ং বিষ্ণুদেবের নাম স্মরণ করবেন। যদি প্রত্যেক দিন সকালে স্নানের পর বিষ্ণু নাম স্মরণ করতে পারেন, আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে শিবের উপাসনা করতে পারেন। প্রত্যেকটার একটা নির্দিষ্ট কানেকশন রয়েছে, এই যে উপাসনার মধ্যেও রয়েছে। এখন সময় নেই, আমি পরে অন্য দিন একবার বলবো। কারণ আপনি বিষ্ণু নাম স্মরণ করবেন, তারপরে আপনি শিবের উপাসনা করবেন। শিবের উপাসনা করতে পারেন, কেউ আবার হনুমান চল্লিশা পাঠ করতে পারেন মঙ্গলবার। শিবের উপাসনা প্রত্যেক দিন করতে পারেন বা সোমবার করতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে ক্রোধ, অহংকার এবং আবেগের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। নিজের যে রাগ, কারণ এটা রাগ কিন্তু একটা সাংঘাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবে। সেই রাগ, ক্রোধ এবং তার সঙ্গে সঙ্গে আবেগ, আমি এর আগে নিয়ে আলোচনা করেছিলাম যে আবেগ, রাগ, ক্রোধ, হিংসা এবং তার সঙ্গে সঙ্গে মোহ, মায়া, এগুলো যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন নিজের মধ্যে নিজেই, তাহলে দেখবেন জীবনে একটা বিরাট জায়গায় পৌঁছাবেন। এবং আপনার জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্য আপনি ছাপিয়ে যাবেন, সেই লক্ষ্যকে ছাপিয়ে আপনি বিরাট জায়গায় পৌঁছে যাবেন। সেই জায়গাগুলো যদি আপনাকে এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজের কন্ট্রোলে রাখতে পারেন, সেই জন্য সেই আবেগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, সঙ্গে সঙ্গে অহংকার এবং ক্রোধকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। দেখবেন যে আপনাদের দাম্পত্য জীবনের একটা সময় খুব ভালো জায়গা। এবং অসহায় মানুষ যারা রয়েছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
দুস্থ মানুষ, দরিদ্র মানুষ, তাদেরকে সহযোগিতা করবেন। আর তার সঙ্গে সঙ্গে কী করবেন, জীবজন্তু অর্থাৎ জীবজন্তু তাদেরকে সঠিক রক্ষণাবেক্ষণ করুন। ধরুন সামনে একটা সাপ আসলো, মেরে দিবেন না। আপনার পাশে দিয়ে একটা কুকুর যাচ্ছে, ধাম করে লাথি মেরে দিলেন, বা আপনার হাতে একটা কিছু থাকলো তাকে দিয়ে মারলেন, সেটা আপনার কিন্তু বিগত দিনের বড় রকমের একটা ক্ষতি, এবং আপনার বর্তমান জীবনেও একটা বড় ক্ষতি। কারণ এই পশু পাখি, পশু জীবজন্তু জানোয়ার, এদেরকে যদি আপনি সঠিকভাবে দেখতে পারেন, আপনি হয়তো সবসময় তাদেরকে লালন পালন করতে পারবেন না, কিছু না, কিন্তু কোনো রকমের তাদেরকে কোনো আঘাত করবেন না। কারণ পশুপতিনাথ তিনি কিন্তু শিবজি, যিনি অবস্থান করছেন নেপাল কাঠমান্ডুতে। আপনারা জানেন সেখানে ভীষণ ধুমধামের সঙ্গে এই শ্রাবণ মাসের পুজো হয়, বড় বড় লাইন পড়ে। এবং এই পশুপতিনাথকে দর্শন করতে হলে তাদের আগের থেকে কিন্তু, অর্থাৎ সেই সব ব্যক্তিকে অবশ্যই কেদারনাথ দর্শন করতে হয়। কেদারনাথ এবং পশুপতিনাথ কিন্তু সেই একই জিনিস, এবং এই দুটো যৌথ দর্শনে আপনি আপনার জীবনের সঠিক কিন্তু দিশা পাবেন, এবং সঠিক যে শুদ্ধতা আপনি আপনার জীবনে আনতে পারবেন। সেই জন্য বলা হচ্ছে যে পশু জীবজন্তু এদেরকে অবশ্যই আপনি দেখবেন, রক্ষণাবেক্ষণ করবেন, এদেরকে কোনো রকমের ক্ষতি করবেন না। এবং তাহলেও কিন্তু আপনার এই জীবন দশা, আপনার এই জীবনের যে সমস্যা রয়েছে, সেই জীবন দশায় ভালো থাকতে পারবেন। না হলে কি হবে, ওই সাপ বেজির মধ্যে আপনারা স্বামী স্ত্রী দুজন একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হবে, দুজনের মধ্যে একটা অশান্তি তৈরি হবে, যেটা সম্পর্কটাতে চ্যুত হবে এবং সংসারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি বারবার বলি যে অষ্টকূটের বিচার আপনার বিবাহের আগে, আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে কি আসছে, অষ্টকূটের বিচার অবশ্যই করিয়ে নেবেন। অষ্টকূটের বিচার না করিয়ে বিবাহ করা বর্তমান সমাজ ব্যবস্থায় কিন্তু এটা অনেকটা নেগেটিভ ভাইব্রেশন দেবে। হ্যাঁ, হয়তো লাকিলি কোনোটা হয়তো ম্যাচ পড়ে গেছে, কিন্তু না, দেখবেন কোনো না কোনো পরিস্থিতিতে, কারণ বর্তমান সমাজ ব্যবস্থা কিন্তু অত্যাধিক উন্নত মানের। আপনি আপনার কথা তার হয়তো সহ্য করতে পারবেন না, বা তার কথা আপনি সহ্য করতে পারবেন না, পরিণতি এমন জায়গায় চলে যাবে। এবং সেই জন্য বলা হচ্ছে এক একটা কানেকশান, বলছে মানসিক কারণ, পারস্পরিক যোগ্যতা, দাম্পত্য ঐক্য এবং মানসিক প্রকৃতি, প্রত্যক্ষ গুণ, সম্পর্কের স্থায়িত্ব, প্রাকৃতিক সামঞ্জস্য, বৈদিক বিকাশ, এই 8টা কূট, এই 8টা কূট আপনাদের সঙ্গে যদি একটা নির্দিষ্ট অ্যাডজাস্টমেন্টে আসে, আবার বলছি, ওই 36 পয়েন্ট দেখেছেন মানে 34 পয়েন্টের মিল হয়ে গেল, মানে এখানেই বিয়ে হবে, এটা করতে যাবেন না। এর সঙ্গে সঙ্গে কম্বিনেশান আছে, চার্টের কম্বিনেশান বলে দেবে আপনার ক্ষেত্রে কী হবে, কি আছে, পরবর্তী বিবাহিত জীবন কতটা সুখের হবে, বিবাহের পরে আপনার সেই স্বামীর বা আপনার নিজের উন্নতি হবে কিনা, আপনার কেরিয়ার ভালো থাকবে কিনা, অর্থের কোনো দিন অভাব হবে কিনা, শ্বশুরবাড়ির রিলেটিভরা আপনার সঙ্গে কতটা সুসম্পর্ক রাখবে, পরবর্তীতে বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকবে কিনা, সন্তান আসবে কিনা, কোনো মাঙ্গলিক দোষ আছে কিনা, এগুলো কিন্তু আপনার ওই অষ্টকূটের বিচারে আসে না, যেটা জন্মছকের কানেকশান মাধ্যমে তার বিচার হয় আলাদা, যেটা হাতের রেখাও বলে দেবে, আপনার মুখমণ্ডলও বলে দেবে আপনার ক্ষেত্রে কী প্রভাব রয়েছে। সেই জন্য এগুলোর প্রত্যেকটার বিচার বিশ্লেষণ, তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান নিয়ে তারপরে বিবাহ করুন। হয়তো সম্পর্কটা হয়তো আপনার অনেক দিন, সেখান থেকে ছেড়ে আসতে পারবেন না, কোথায় প্রবলেম রয়েছে, কি কারণ, তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করান, তারপরে স্টেপ নিন পরবর্তীতে বিবাহের ক্ষেত্রে। যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রেও তার প্রতিকার প্রতিবিধান অন্যরকম রয়েছে, এবং সেক্ষেত্রেও সেই প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে পারেন। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলি। এবং সেই জন্য বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে, আর কি সমস্যার মধ্যে তারা জীবনে আমার কাছে এসেছিল এবং এখন কতটাই ভালো রয়েছে, তাদের মুখ থেকে শুনতে থাকুন। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করেন, বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো যাতে প্রত্যেকের শুভ হয় এই শুভকামনা রইল। নমস্কার।
ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, বলছে 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের মানে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো
মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সেই করতে পারে এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত 2 দিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বলল যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয় এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে।
আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয় এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।